দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২৪৪, সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। বরগুনায় বাড়ছে মৃত্যু। করোনা মোকাবিলায় সংস্কার হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ। ২ ঘন্টার বৃষ্টিতে খুলনা নগরীতে হাঁটু পানি। বাসাবাড়ি দোকানে পানি ওঠায় ভোগান্তি। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের ভাঙনে বাড়িঘর হারানোর শঙ্কায় কয়েকশো পরিবার। ফিল্ম স্টাইলে মোটরসাইকেলে এসে মাইক্রোবাসের গতিরোধ। যশোরে অস্ত্রের মুখে মোবাইল ব্যাংকিং এজেন্টের ৫৫ লাখ টাকা ছিনতাই। জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা। বন্ধ হতে পারে ওমান, কাতার ও আমিরাত থেকে অপরিশোধিত তেল, এলএনজি আমদানি। সরকারকে বিকল্প খোঁজার পরামর্শ। বাংলার সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪৪ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৮ জন বরিশাল বিভাগের। ডেঙ্গুর হটস্পট বরগুনায় সোমবার সন্ধ্যায় মারা গেছেন ২ জন। গত এক মাসে জেলাটিতে মারা গেছেন ১৯ জন। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে আইইডিসিআর। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। এডিস মশার তাণ্ডবে বিপর্যস্ত বরগুনার বাসিন্দারা। প্রতিদিন বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার ২৪ ঘন্টার ব্যবধানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,৯৮৫, যা দেশের মোট আক্রান্তের ৬০%-এরও বেশি। বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২১৫ জন রোগী। শরীরে দুর্বলতা আছে এবং হালকা একটু জ্বর আছে, মাথা ব্যথা করে, মাঝে মাঝে একটু দুর্বলতা কাজ করে, হাঁটতে পারি না। খালি জ্বর আর মাথায় যন্ত্রণা, কামড়ানি দিয়ে কমছে। বুকে ব্যথা হয় মাঝে মাঝে, পাও ঝিনঝিন করে, শরীর ঘামাইতেছে। এদিকে জেলায় অস্বাভাবিকভাবে ডেঙ্গু আক্রান্তের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। ডাবের খোসায়, টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে, বাসাবাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে। এই যে পানিগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে। যদি জমা পানি থাকে সেখানে আমাদের এডিস মশার যে বংশ বিস্তার হয়, এটা আপনারা সবাই জানেন। তো আমরা সে কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে, আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি মূলত। ইতিমধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। এদিকে নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ সংস্কারের কাজ চলছে। ঢাকা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন দলের তত্ত্বাবধানে নষ্ট ১৮টি আইসিইউ বেডের ভেন্টিলেটরের মধ্যে ৩টি ইতিমধ্যে ঠিক করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। হাসপাতালের 18টি আইসিইউ বেডের মধ্যে 17টির ভেন্টিলেটর ছিল নষ্ট। মাত্র একটি সচল থাকলেও মাঝে মধ্যে সেটিও বন্ধ হয়ে যেত। অথচ ২০২০ সালে করোনা মহামারীর শুরুতে এখানে প্রথমে 10টি, পরে আরও 8টি আইসিইউ বেড স্থাপন করা হয়। মোট 18টি নিবিড় পরিচর্যা বেড স্থাপন করলেও এতদিন সেগুলোর যন্ত্রপাতি অচল হয়ে পড়েছিল। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভেন্টিলেটর, সিরিঞ্জ পাম্প, সাকশন মেশিন, হাইফ্রোনজেল অক্সিজেন, পেশেন্ট মনিটর সহ যেসব যন্ত্রপাতি নষ্ট ছিল সেগুলো সচল করার চেষ্টা চলছে। ঢাকা থেকে আসা উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম কাজ করছে জানান তত্ত্বাবধায়ক। পর্যাপ্ত পরিমাণে হাইফ্রোনাজাল ক্যানুলা, বাইপেপ মেশিন এবং ভেন্টিলেটর আছে এবং আরও কিছু মেশিন ২-১ দিনের মধ্যেই সচল হয়ে যাবে। সর্বাধিক গুরুত্ব দিয়ে করোনা রোগীদের জন্য ইতিমধ্যে 5টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে বলে জানান জেনারেল হাসপাতালের আইসিইউ ইনচার্জ। যেগুলো কিছু অচল মেশিন ছিল সেগুলো সচল করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজ চলছে। আইসিইউ ইউনিট পরিদর্শনে এসে চট্টগ্রাম সিটি মেয়র জানান ঢাকা থেকে আসা টিমের মাধ্যমে 3টি ভেন্টিলেটর ইতিমধ্যে ঠিক করা হয়েছে। বাকিগুলো দ্রুত ঠিক করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কাজ করতে এসেছে, তারা স্পষ্ট বলেছে যে টোটাল 10টা ভেন্টিলেটর তারা ফাংশনিং করে দিতে পারবে। তো আর বাকিগুলো আমাদের যেখানকার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারা কাজ করছে, তারাও যদি সেটা ফাংশনিং করে তারা আশা করি সমস্ত ভেন্টিলেটর ফাংশনিং হয়ে যাবে উইদিন শর্ট টাইম। এই মেশিনগুলো তো অনেক দিন ধরে চলছে আর কি, জাস্ট সিম্পল কিছু ট্রাভেল আছে, যেমন অক্সিজেন সেন্সরের কিছু প্রবলেম আছে বা বোর্ডের কিছু প্রবলেম আছে, ওগুলোই আমরা চেষ্টা করছি ঠিক করে দেওয়ার জন্য। এছাড়া হাসপাতালটিতে বর্তমানে জনবল সংকটও রয়েছে। ২০২০ সালে করোনা ইউনিটের জন্য যে 22 জন চিকিৎসক সংযুক্তি পেয়েছিলেন তাদের সবাইকে চলতি বছরের 19 ফেব্রুয়ারি একসঙ্গে বদলি করা হয়। এরপর আর কাউকে নিয়োগ দেয়া হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা
2 মাস পেছানোর দাবিতে রাজশাহী ও বরিশালে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। দুপুরে নতুল্লাবাদ এলাকায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষা পেছানো সহ 3 দফা দাবিতে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। এদিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন শতাধিক পরীক্ষার্থী। তারা বলেন, সারা দেশে যেভাবে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তা উদ্বেগজনক, তাই 2 মাস পরীক্ষা পেছানোর দাবি তাদের। চট্টগ্রাম মেডিকেলে রোগী ও লাশের স্বজনদের জিম্মি করে গলা কাটা ভাড়া আদায় করছে অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেট। মেডিকেলের বাইরে লাশ পরিবহন নিয়ে চলে রমরমা বাণিজ্য। নির্ধারিত ভাড়ার কয়েক গুণ আদায় করায় ভোগান্তিতে রোগী ও স্বজনরা। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করে 20,000 টাকা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। রাঙ্গুনিয়ার বাসিন্দা আবু তাহেরের মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেলের নিচে অ্যাম্বুলেন্স ভাড়া করতে যান তার স্বজনরা। তখনই পড়েন চালকদের সিন্ডিকেটের ফাঁদে। বাহির থেকে কম দামে নিতে চাইলেও সমিতির মাধ্যমে পরিচালিত অ্যাম্বুলেন্স বেশি দামে নিতে বাধ্য করা হয় তাদের। ড্রাইভার নিজেরা বলছে যে আম গাছের নিচে একটা টুল বক্স আছে, ওইখান থেকে আপনারা মৃত ব্যক্তির জন্য অ্যাম্বুলেন্স কি করেন, ঠিক করেন। এরা প্রথমে বলছিল 5,000, সর্বশেষ এরা বলছে 3,000। এর পরপরই শুরু হয় বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান। কাগজপত্র যাচাই করতে গেলে পাওয়া যায় নানা অসঙ্গতি। অতিরিক্ত ভাড়া ও তালিকা না থাকায় সমিতিকে জরিমানা করা হয় 20,000 টাকা। কিছু অভিযোগের সত্যতা পেয়েছি, 20,000 টাকা জরিমানা করেছি। ভবিষ্যতে এরকম যেন কার্যকলাপ থেকে তারা বিরত থাকে, সেজন্য আমরা সতর্ক করেছি। অভিযোগ আছে সিরিয়াল সিস্টেমের নামে চালকদের সিন্ডিকেট রোগীদের জিম্মি করে আদায় করে গলাকাটা ভাড়া। নীতিমালা না থাকায় মেডিকেল ঘিরে লাশ পরিবহন নিয়ে চলে রমরমা বাণিজ্য। তবে ভিন্ন সুর সমিতির নেতার মুখে। কিলোমিটারের কোনো সিস্টেম তো ভাই আমাদের এখানে না, কোথাও নাই। কোথাও আমি এই নীতিমালা দেখছি, কিন্তু এটার পক্ষে আমরা। সমিতির অধীনে 150-র মতো অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশ পরিবহন করতে হয় স্বজনদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই খুলনা শহরের অধিকাংশ এলাকায় জমেছে পানি। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। তাদের অভিযোগ, বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে টাকা খরচ করেও কোনো সমাধান দিতে পারছে না সিটি কর্পোরেশন। নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে। খুলনার রয়্যাল মোড় এলাকায় যানবাহন বিকল হয়ে যাওয়ায় বিপাকে চালক। সামান্য বৃষ্টি হলেই এমন দুর্ভোগের চিত্র এখানে নিয়মিত। মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি সহ রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরের ময়লাপোতার, ডাকবাংলা, টুটপাড়া, বাস্তুহারা, রূপসাঘাট সহ অনেক এলাকায় হাঁটু পানি জমে। জলাবদ্ধতায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে অফিসগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। এই যে মোটরের গাড়ি কিভাবে চালাবো, পানি তো রোডের পরে পানি। চলাফেরা করতে, গাড়ি চালাতে খুব অসুবিধার ভিতরে পড়তে হয়। মাঝপথে গাড়ি নষ্ট, পানি উঠে, নোংরা পানি। এটা তো আমাদের বিভিন্ন চুলকালি হইতে পারে। গাড়ি নেওয়া এবং সাধারণ যে পথচারী যারা আছে এরাও আসতে খুব কষ্টকর। গত 5 বছরে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রায় 1,500 কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। তবে অপরিকল্পিত উদ্যোগের কারণে গচ্চা যাচ্ছে হাজার কোটি টাকা, এমন অভিযোগ বাসিন্দাদের। এই জায়গায় জলবদ্ধতা এই একই অবস্থা, এর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। হাজার কোটি টাকা ব্যয় করে দিলে এই সংস্কার করে লাভটা। সুয়েজ গেট যেগুলো এটার কাজ চলছে, তো এটার কাজ যখন শেষ হবে আমার মনে হয় দ্রুত যে পানি নিষ্কাশন যে ব্যবস্থা এটা করা সম্ভব হবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় খুলনায় 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পানি বাড়ার সঙ্গে ভাঙন শুরু হয়েছে ব্রহ্মপুত্র নদে। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ির কয়েকশো পরিবার। হুমকির মুখে বাড়িঘর, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিপ্লব ইসলামের রিপোর্ট। পানি বাড়তে শুরু করায় ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ির কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার। স্থানীয়রা জানান, গত 2 সপ্তাহ ধরে উত্তর উড়িয়া থেকে কটিয়ার ভিটা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিতে কটিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকালাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল, কয়েকশো বসতবাড়ি, একটি বাজার, কবরস্থান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ও আবাদি জমি।
বাড়ি ঘর দুয়ার এগুলো তো ভাঙতেছে, কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠানও আছে, কিন্তু আমাদের এখানে তো দ্রুত কাজের প্রয়োজন। সরকারি যেটা স্কুল, সরকারও কোনো পদক্ষেপ নেয় না এখানে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থার পাশাপাশি স্থায়ী প্রতিরোধ প্রকল্প নেওয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কটিয়ার ভিটাতে যে এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ওখানে যে বসত বাড়ি আছে সেগুলো যেন নদীগর্ভে বিলীন হয়ে না যায় সে বিষয়ে হচ্ছে যে আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় নির্দেশনা প্রদান করে গেছেন। আমরা আমাদের দপ্তরে মজুদকৃত জিও ব্যাগ দিয়ে সেখানে ভাঙন প্রশমনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতেছি। প্রতি বছর বর্ষা এলেই নদী ভাঙনে ভিটামাটি হারানোর আতঙ্কে পড়েন ব্রহ্মপুত্র পাড়ের ফুলছড়ি সহ ৩ উপজেলার কয়েক হাজার মানুষ। বর্ষার শুরুতেই ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের প্রায় ৩ কিলোমিটার এলাকার ৫ শতাধিক পরিবার পড়েছে নদী ভাঙনের হুমকির মুখে। প্রায় ২ সপ্তাহ থেকে ভাঙছে বসতবাড়ি, আবাদি জমি। এতে হুমকির মুখে পড়েছে এখানকার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ বসতবাড়ি। দ্রুত এই এলাকাটিতে জরুরি কাজ করার দাবি এলাকাবাসীর। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময় আরও থাকছে। লোকসানের অজুহাতে দীর্ঘদিন বন্ধ রংপুর অঞ্চলের সরকারি টেক্সটাইল মিল। কর্মহীন হাজারো শ্রমিক, রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। যশোরে দিনে দুপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলা থেকে ৫৫ লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে করে মনিরামপুরে অফিসে যাচ্ছিলেন অ্যাকাউন্ট অফিসার কাজী মমিনুর ইসলাম ও যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম। কুয়াদা জামতলা এলাকায় মোটরসাইকেলে আসা ৪ আরোহী তাদের গতিরোধ করে গাড়ির জানালা ভেঙে অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে 999-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কাতার থেকে বছরে 40 থেকে 50টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি কার্গো আসে, কিন্তু ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয় বাংলাদেশেও জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে। সাখাওয়াত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা, আর এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু সংঘাতের মাঝেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্তকারী মাত্র 30 মাইল প্রস্থের হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে বিশ্বের 30% তেল বহনকারী ওয়েল ট্যাঙ্কারগুলো চলাচল করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশ জ্বালানি তেলের পাশাপাশি এলএনজি আনার অন্যতম নৌপথ। বাংলাদেশের একটা মেজরিটি ক্রুড অয়েল এবং বাংলাদেশের যেই গ্যাস হরমুজ প্রণালী দিয়ে আসে। কেমন তো হরমুজ প্রণালী যদি সমস্যা হয় এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটু চিন্তার কারণ। বাংলাদেশ বছরে কাতার থেকে 40 থেকে 50টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে। চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি কার্গো আসে বাংলাদেশে। এই অবস্থায় যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যে থাকায় জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার সংখ্যা দেখা দিয়েছে। বিকল্প হিসেবে লোহিত সাগরের বাবুল মান্ডে প্রণালীর কথা বলা হলো। তার কাছাকাছি অবস্থানে রয়েছে ইরানপন্থী হাউতি বিদ্রোহীরা। তেল বলেন এলএনজি বলেন পুরোটাই কিন্তু আমরা মিডল ইস্টার্নের উপর কান্ট্রিগুলোর উপর লাইক কাতার, সৌদি আরবিয়া এদের উপর আমরা ডিপেন্ড করি। তো এই পথটা যদি বন্ধ হয়ে যায় সে ডেফিনেটলি আমাদের যে সাপ্লাই চেইনটা আছে, লাইনটা আছে, সেটা ইম্প্যাক্টেড হবে। সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভের উপরেও একটা প্রভাব পড়তে পারবে। হরমুজ প্রণালী এখনো বন্ধ না হলো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একই সঙ্গে ঝুঁকি বাড়ছে জাহাজ ভাড়াও। ফলে অন্যান্য পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে বলে দাবি শিপিং ব্যবসায়ীদের। বিভিন্ন জাহাজ কোম্পানিগুলো তাদের জাহাজের ভাড়া বৃদ্ধি করবে। বর্তমানে জাহাজের ভাড়া যে পর্যায়ে আছে সেটা 30% থেকে 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব চট্টগ্রাম বন্দরে না পড়লেও সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নিতে শুরু করেছে তারা। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর প্রস্তুত আছে। আমাদের আমদানিকারক রপ্তানিকারক যারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন তাদেরকে সব ধরনের লজিস্টিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের অপারেশনাল কার্যক্রম এবং আমাদের অর্থনীতি চাকা সচল রাখার জন্য, সেক্ষেত্রে যদি তাদের কোনো বিকল্প পন্থা থাকে, সেক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতার পথ খোলা থাকে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা নিয়ে থাকব। এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি তেল কিংবা এলএনজির কোনো সংকট নেই। তবে ইরান এবং ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা বিশেষজ্ঞদের। কমল দে, সময় সংবাদ,
চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। কুড়িগ্রামে লাম্পি স্কিন রোগের প্রকোপ, 2 মাসে আক্রান্ত 1000-এর বেশি গরু, দুশ্চিন্তায় খামারিরা। অধিক তাপমাত্রায় প্রাদুর্ভাব বলছে প্রাণী সম্পদ বিভাগ। লোকসানের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ রংপুর বিভাগের সবগুলো সরকারি টেক্সটাইল মিল। এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট ও চুরি হচ্ছে মিলের মূল্যবান যন্ত্রাংশ। অর্থনীতিবিদরা মনে করেন লোকসানের কারণ অনুসন্ধান করে এসব মিল চালুর উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত। 1980 সালে 11,90,00,000 টাকা ব্যয়ে 25,056টি জার্মানি টাকু স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে দারওয়ানি টেক্সটাইল মিলস। মানসম্মত সুতো উৎপাদন করে দেশ ছাড়িয়ে বিদেশেও জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি। তবে নানা অব্যবস্থাপনায় লোকসানের ভারে 1995 সালে মিলটির উৎপাদন বন্ধ হয়। বেকার হয়ে পড়েন 1000-এর বেশি শ্রমিক কর্মচারী। একই সময়ে 25,000 ভারতীয় টাকু নিয়ে চালু হয় দিনাজপুর টেক্সটাইল মিলস। উন্নত মানের 20, 32, 40, 60 এবং 80 কাউন্টের সুতো উৎপাদন করে মিলটি বহুবার দেশের সেরা বস্ত্রকলের তালিকায় উঠে আসে। কিন্তু 2008 সালে থেমে যায় উৎপাদন। এরপর রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রপাতি একে একে বিকল হয়ে পড়ে, এমনকি হরহামেশাই চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। মিলটার অবস্থা বর্তমানে তো অকাজো। এই মিলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সকলের ইশারায় এই মিলের বিভিন্ন রকমের যন্ত্রপাতিগুলো গোপনে বিক্রি করা হয়। যদি চালু হয় আসলে আমাদেরকে ঢাকা বা বাইরে গিয়ে কর্ম করতে হবে না। একই অবস্থা কুড়িগ্রাম টেক্সটাইল মিলের। শুরুর দিকে লাভজনক হলেও অনিয়ম আর পুঁজি সংকটে 2011 সালে বন্ধ হয় উৎপাদন। পরবর্তীতে মিলটি লিজ দেওয়া হয় বেসরকারি খাতে। তবে অর্থনীতিবিদদের মতে এসব ভারী শিল্প প্রতিষ্ঠানের মূল সমস্যাগুলো চিহ্নিত না করে শুধুমাত্র লোকসানের দোহাই দিয়ে বন্ধ করে দেয়া অর্থনীতির জন্য আত্মঘাতী। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, ভোক্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেগুলোতে আমাদের বিভিন্ন শিল্প কারখানা পুনরুজ্জীবিত করার যে প্রকল্প রয়েছে সেটিকে সচল করা। সংশ্লিষ্টরা মনে করেন সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে প্রাণ ফেরানো সম্ভব মৃতপ্রায় শিল্প প্রতিষ্ঠানগুলো, যা ইতিবাচক ভূমিকা রাখবে দেশের সার্বিক অর্থনীতিতে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মেহেরপুরে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চিরকুট সহ বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। সকালে গাংনী চরগোয়াল গ্রামে স্থানীয় আলতাফ হোসেনের মুদি দোকানের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তু দেখেন স্থানীয়রা। এর পাশেই প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজনের মাঝে। খবর পেয়ে পুলিশ গিয়ে বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারে জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতির ঘটনায় সাবেক ডিসি ও জেলা দায়রা জজের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের শুনানি পেছানো হয়েছে। আগামী 1 জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 আসামি আদালতে হাজির হন। জামিন আবেদন করলে আদালত 1 জুলাই পর্যন্ত মঞ্জুর করেন। পাশাপাশি ওই দিনই চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেন। 2014 সালের 19 নভেম্বর মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে রুহুল আমিনকে প্রধান আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির এক বাসিন্দা। কিন্তু সে মামলায় বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতি করে রুহুল আমিন নিজের নাম কেটে দেন বলে অভিযোগ ওঠে। এতে জড়িত ছিলেন সাদিকুল ইসলাম তালুকদার সহ 4 জন। ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার কাছে থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় অফিস শেষ করে বাসায় ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা মনিরুল হক। পথে শহরের মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক অস্ত্রের মুখে তার অটোরিকশা থামিয়ে মারধর করে। পরে তাকে সঙ্গে নিয়ে এটিএম বুথ থেকে 51,000 টাকা তুলে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। মনিরুলের ব্যবহৃত মোবাইল ফোনটিও সাথে নিয়ে যায়। পরে 999-এ কল দিলে রাতেই অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা বন্দর থেকে রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের নেতা জুবায়ের ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় সকাল 10:30টার দিকে জুবাইর দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে তানোর থানায় একটি নাশকতার সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে জুবাইরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়। মাদারীপুরে আবহাওয়ার যন্ত্র স্থাপনে 2 কোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়িতে ওই অভিযানের নেতৃত্ব দেন দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বুলবুল। তিনি জানান 2018-19 অর্থ বছরে জেলার 60টি ইউনিয়নের মধ্যে 56টি ইউনিয়নে বসানো হয় আবহাওয়ার পূর্বাভাস যন্ত্র রেইন গজ মিটার। আর এই যন্ত্র দেখাশোনার জন্য প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তাকে ট্যাব, প্রিন্টার, সিম কার্ড ও মোডেম দেওয়া হয়, যার অধিকাংশেরই নেই কোনো হদিস। এমনকি অকেজো পড়ে আছে রেইন গজ মিটার। এমন অভিযোগের ভিত্তিতে জেলা কৃষি কার্যালয়ে অভিযান চালালে সেখানে পাওয়া যায়নি প্রয়োজনীয় কোনো কাগজপত্র। প্রতিটি ইউনিয়নে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। মৌলভীবাজারে বালুর মাঠ অপসারণ ও একটি সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। দুপুরে সদর উপজেলার অক্সি রোড সড়কে অবস্থান নেন হামরকোনা ও ব্রাহ্মণগ্রামের 2 শতাধিক মানুষ। এ সময় মানববন্ধনে দাঁড়িয়ে বক্তারা অভিযোগ করেন, কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। আর এই বালু কাঁচা রাস্তা দিয়ে নেয়ার সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে অক্সি রোড সড়কটি। এজন্য বালুর মাঠ অপসারণ ও সড়কটি পাকাকরণের দাবি জানান বক্তারা। বাজারে দাম কমের কারণে পোলট্রি খাতের খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সাভারে বিসিএস লাইভস্টক একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। পরে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বাজারের চাহিদা এবং সরবরাহের উপর একটা দামটা নির্ভর করে। এখনো মুরগির বাচ্চার দাম বা খাদ্যের দামের মধ্যে এখনো সমস্যা আছে। আমরা চাই যে মানে খামারিরা যেন অন্তত তারা এই যে দাম কমার কারণে তারা ক্ষতিগ্রস্ত না হয়। আজ থেকে আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হলো রংপুরের হাড়িভাঙা আমের। সকালে মিঠাপুকুরের পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে পূর্ব ঘোষিত তারিখের আগেই বাজারজাতের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর আগে 20 জুন হাড়িভাঙা বাজারজাতের তারিখ নির্ধারণ করে কৃষি বিভাগ। কিন্তু তারিখ নিয়ে কৃষি বিভাগের সঙ্গে বাগান মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়হীনতার কারণে 3 দিন আগেই আম বাজারজাত করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। কুড়িগ্রামে গত 2 মাসে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয় 1000-এর বেশি গরু। এতে দুশ্চিন্তায় খামারিরা। অধিক তাপমাত্রায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে খামারিদের সচেতন করা হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। দাঁড়ানোর শক্তিটুকুও নেই লাম্পি ডিজিজ আক্রান্ত প্রাণীর। শুয়ে রেখেই চলে খাওয়ানো ও চিকিৎসা। কুড়িগ্রামের 9 উপজেলায় হঠাৎ ছড়িয়ে পড়েছে রোগটি। আক্রান্ত পশুর শরীরে প্রথমে জ্বর আসে, দুর্বল হয়ে এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে লোম উঠে সৃষ্টি হয় ক্ষত। চাকা চাকা মাংস পড়ে যায়, কিন্তু চিকিৎসা করতেছি শুকাইতেছে না। এই বাছুরটা মনে করেন আমার 20,000-25,000 টাকা গেছে। যাওয়ার পরে এখনো গরুটা বাছুরটা সুস্থ করি পাইনি। কাঁচা হলুদ টলুদ, নিম পাতা, তারপরে তোমার নিয়ে কাগজি রস, সোডা, এগুলো দিয়ে কোনো রকম বাসে ফ্যান দিয়ে গরু রাখছে। এর যদি প্রতিষেধক কোনো ভ্যাকসিন বের করতো সরকার বা সরকারিভাবে, তাহলে দেখা যায় গ্রাম এলাকার মানুষ হত দরিদ্র, তাহলে সবচেয়ে ভালো হতো। অধিক তাপমাত্রায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে খামারিদের সচেতন করা হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। আমরা মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ করে উঠান বৈঠকের মাধ্যমে খামারিদেরকে সচেতন করছি, যাতে করে এই রোগটি খুব তাড়াতাড়ি নিরাময় করা যায়। যা আগামী জুলাই-আগস্টের মধ্যে আমরা 100% গরুকে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিতে পারবো। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গত 2 মাসে কুড়িগ্রামের 9 উপজেলায় লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয় 1000-এর বেশি গরু। তবে এই রোগে প্রাণী মৃত্যুর সংখ্যা জানা যায়নি। সময় সংবাদ, কুড়িগ্রাম। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে প্রথম দফায় চট্টগ্রামে ফিরলেন 413 জন হাজি।
সকাল 10:48 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। এবছর চট্টগ্রাম থেকে 5,188 জন হাজি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ফিরতি ফ্লাইটগুলো আসা অব্যাহত থাকবে বলে জানান বিমান কর্তৃপক্ষ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত 244, সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। বরগুনায় বাড়ছে মৃত্যু। করোনা মোকাবিলায় সংস্কার হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ। 2 ঘন্টার বৃষ্টিতে খুলনা নগরীতে হাঁটু পানি। বাসাবাড়ি দোকানে পানি ওঠায় ভোগান্তি। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের ভাঙনে বাড়িঘর হারানোর শঙ্কায় কয়েকশো পরিবার। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়।